খনা এখন মূল আলোচ্য বিষয় নয়। খনাকে নিয়ে আলোচনা করে আপনারা সময় নষ্ট করছেন মাত্র। এখন আপনাদের আলোচ্য বিষয় হওয়া উচিত চালুক্যরা সিংহলে এলে তাদের কিভাবে অভ্যর্থনা জানাবেন। সেটাই তো বক্তব্য। চালুক্যরা সিংহলে এলেই তো রাজকুমারী খনার খোঁজ পড়বেই, তখন আমরা কি করব? আপনি ভুল করছেন মন্ত্রীমশাই। চারদিকের এই দুরবস্থার মধ্যে আগে চালুক্যরা সিংহলে ঠিকভাবে এসে পৌঁছক, তাদের উপযুক্ত অভ্যর্থনার ব্যবস্থা করা হোক, তারপর না হয় রাজকুমারীর প্রসঙ্গে আসা যাবে। কিন্তু চারদিকের এই গন্ডগোলের মধ্যে চালুক্যরা যদি ঠিকভাবে সিংহলে এসে পৌঁছতে না পারে, তাহলে কি অবস্থা হবে একবার ভেবে দেখুন তো। তা মাসুমা, এ ব্যাপারে আপনি কি বলেন? আমাদের এখন ঠিক কি করা উচিত? উপতিষ্য, আমি আমার পরিকল্পনার কথা বলতেই পারি, কিন্তু আপনাদের সকলের মতামত নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানোটাই আমার উপযুক্ত বলে মনে হয়। সেক্ষেত্রে বলতে পারি, সিংহলের দক্ষিণ পশ্চিম প্রান্তে নতুন প্রাসাদটি যে নির্মাণ করা হয়েছে সেখানেই ওনাদের রাখা হোক। না না, সেটি বোধ করি ভালো হবে না, কারণ দক্ষিণ পশ্চিম প্রান্তে যে প্রাসাদটি আছে সেটি তত সুরক্ষিত নয় যতটা অনুরাধাপুরমের এই প্রাসাদটি সুরক্ষিত। তাহলে ওনাদের এই প্রাসাদের অতিথিশালাতেই রাখা হোক। হ্যাঁ, আর আমরাও সেই অতিথিশালা অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি, যাতে ওনারাও মুগ্ধ হন। ওনাদের পানাহারের জন্য যথাযথ ব্যবস্থা রাখা প্রয়োজন, এবং সেক্ষেত্রে আমরা সিংহলের শ্রেষ্ঠ রন্ধনশৈলীর ব্যবস্থা ওনাদের জন্য নিশ্চয়ই করব। মহারাজ, ওনাদের প্রাত্যহিক প্রার্থনা এবং পূজা আচারের ব্যবস্থা আমরা এই প্রাসাদ মন্দিরেই করতে পারি। তার আগে ওনাদের কাছ থেকে জেনে নিতে হবে যে ওনারা কিভাবে ওনাদের পূজা আচার পালন করে থাকেন। ঠিক তাই, আর ওনাদের মনোরঞ্জনের জন্যও তো আমাদের সম্যক ব্যবস্থা রাখা দরকার। কি হলো উপতিষ্য, তুমি এরকম অন্যমনস্ক হয়ে রয়েছ? না মাসুমা, তেমন কিছু নয়। আপনারা যা ভালো বুঝবেন তেমন ব্যবস্থাই করুন, আমার কোনো আপত্তি নেই। বুঝেছি উপতিষ্য, তুমি তোমার কন্যার জন্য চিন্তিত হয়ে রয়েছে। তো যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা কিন্তু সিংহলের মঙ্গলের জন্যই নেওয়া হচ্ছে, এতে কিন্তু খনাও উপকৃত হবে। আপনারা কাল বিলম্ব করবেন না, চালুক্যদের উপযুক্ত অভ্যর্থনার ব্যবস্থা করুন, যাতে তারা সিংহলে এসে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। বাহ, চমৎকার! আপনারা এত সিদ্ধান্ত নিয়ে নিলেন, অথচ আসল কাজটাই আপনারা করলেন না। খনা, এই তো রাজকুমারী, তার মানে তুমি ফিরে এসেছো? এতদিন তবে তুমি... আপনাদের আলোচনা আমি হতবাক হচ্ছি। চালুক্যদের অভ্যর্থনা নিয়ে, তাদের মনোরঞ্জন নিয়ে এত ভাবছেন আপনারা, অথচ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টাই আপনারা দেখলেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে কি বলতে চাইছো তুমি? আপনারা চালুক্যদের নিরাপত্তার ব্যাপারে কিচ্ছু করলেন না। সিংহলে উপকূলবর্তী অঞ্চলে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তো তাদের নিরাপত্তার ব্যবস্থা করা উচিত ছিল। তার আগে বলো, এতদিন তুমি কোথায় ছিলে? কৌরকেই বা কোথায়? এখন না, গোটা সিংহলে খোঁজ করেও তোমার কোনো সন্ধান পাওয়া যায়নি। তুমি কি সিংহলের বাইরে কোথাও ছিলে? বাবা, আমি তোমাকে সব বলবো, কিন্তু তার আগে বলো, এখন জয়ম কোথায়? জয়দ্রথ সীমান্ত অঞ্চলের দিকেই গেছে, সেখানকার সংবাদ সংগ্রহ করার জন্য। কিন্তু মহারাজ, এখনো তো প্রধানমন্ত্রী মশাই আমাদের কোনো সংবাদ পাঠাননি। হ্যাঁ, সংবাদ উনি পাঠাননি ঠিকই, কিন্তু নিশ্চয়ই এখনো পর্যন্ত কোনো তেমন বিপদের সংকেত নেই, তাই উনি আমাদের কোনো সংবাদ দেননি। বাবা, জয়মের সাথে কতজন সৈন্য গেছেন? একটা ছোট সৈন্য দল পাঠানো হয়েছে। সে কি? তাহলে তো... রাজকুমারী, আমার মনে হয় তুমি কোনো সংবাদ আমাদের কাছে গোপন করছো। হ্যাঁ, চালুক্যদের নিরাপত্তার কথা বলছিলে, কিন্তু ওনারা তো এখনো সিংহলে এসে পৌঁছাননি। আসেননি, আর ওনারা আসবেনও না। আসবেন না? না, কারণ বহিঃশত্রুরা
তাদের জলপথেই হত্যা করেছেন। তার মানে তো আমাদের এখন সম্মুখ সমর ছাড়া আর কোনো উপায় নেই মহারাজ। সেসব আলোচনা পরে হবে, কিন্তু আগে আমাদের জানা দরকার খনা এতদিন কোথায় ছিল, ওর নিরুদ্দেশের জন্য দোষী কে। তার আগেও জানা দরকার চালুক্যদের হত্যার খবর রাজকুমারী কিভাবে পেল। আমি গণনা করে সংবাদ সম্পর্কে নিশ্চিত হয়েছি। আরো বিপজ্জনক সংবাদ পেয়েছি যে সিংহল যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারে। সেই কারণে আমি জানতে চাইছিলাম যে জয়ম এখন কোথায়। কিন্তু এই প্রসঙ্গে কি তোমার সঙ্গে কারোর কথা হয়েছে? হ্যাঁ বাবা, আমি সিংহলের উপকূলের অধিবাসীদের সাথেও কথা বলেছি। তার মানে তুমি উপকূলবর্তী অঞ্চলে এতদিন ছিলে? আমি সিংহলের নিকটবর্তী অঞ্চলে এক মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। তার মানে তুমি হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে পুজো দিতে চলে গেলে? হ্যাঁ, কারণ এই দুরবস্থার মধ্যে ওই বিশেষ মন্দিরে পুজো দেওয়া আবশ্যক ছিল। এই আবশ্যকের কথা কে তোমাকে বলল? কৌরকি? দয়া করে আপনারা কৌরকি মাকে দোষারোপ করবেন না। উনি ইচ্ছার বিরুদ্ধেও আমার কথা শুনেই মন্দিরে গেছেন। এই কথাটা কতটা বিশ্বাসযোগ্য খনা? তুমি কোনো এক বিশেষ দ্বীপে বিশেষ মন্দিরে পুজো দেওয়ার জন্য কৌরকিকে জোর করলে, আর সেও তোমাকে নিয়ে চলে গেল। গোটা ঘটনাটাই কিরকম ধোঁয়াশার মতো ঠেকছে না? বিশ্বাস অবিশ্বাস তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এ বিষয়ে আমি কি বলতে পারি বলুন? তবে যা ঘটেছিল আমি আপনাকে সেটাই বললাম। কিন্তু যা ঘটেছিল তা যে আমাদের কাছে কোনো মতেই সুস্পষ্ট হচ্ছে না খনা। মাসুমা, আমার মনে হয় এখন এইসব নিয়ে আলোচনা করা নিষ্প্রয়োজন। চালুক্যরা নিহত হয়েছেন, আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কিন্তু যাদের সঙ্গে এই যুদ্ধ, তাদের সম্পর্কে যদি কোনো তথ্য প্রমাণ আমরা পেতাম। বাবা, সে তথ্য সন্ধান আমি কিছুটা দিতে পারবো। তুমি দিতে পারবে? কিভাবে? এও আমি গণনা করেই জানতে পেরেছি যে বকাটক রাজবংশ থেকে সিংহলকে আক্রমণ করা হচ্ছে, আর তারা অত্যন্ত শক্তিশালী এবং ক্রূর। সে কি, তারা কি তবে আক্রমণের জন্য এসেই পড়েছে? তাহলে তো আমাদের সীমান্তরক্ষীদের এখনই সতর্ক করা দরকার। এই কারণেই আমি বলছি জয়মের কাছে আরো অধিক সংখ্যক রক্ষী প্রেরণ করা হোক। নিশ্চয়ই আপনারা জয়দ্রথের কাছে আরো সৈন্যবাহিনী পাঠান, আর সিংহলের উপকূলবর্তী অঞ্চলে সৈন্যবাহিনীদের সতর্ক করুন, যাতে আমরা যে কোনো রকম আক্রমণ প্রতিহত করতে পারি। রাজকুমারী, তুমি তাহলে সিংহলের ভূখণ্ডের বাইরে পদার্পণ করেছিলে? হ্যাঁ রাজপুরোহিত মশাই, আর সেই কারণেই আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আজ আবার এক পুরনো সত্য প্রমাণিত হলো। কোন সত্যের কথা বলছেন আপনি? খনা সিংহলের ভাগ্যলক্ষ্মী। ও কয়েক মুহূর্তের জন্য সিংহল ছেড়েছিল, আর তার ফলে সিংহলের সামনে এত বড় দুর্যোগ। তার মানে কি বলতে চাইছেন আপনি? একবার ভাবুন, খনা যদি বিবাহ করে চিরতরে সিংহল ত্যাগ করে, তাহলে সিংহলের সামনে কত বড় ক্ষতির সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই যদি হয় তাহলে তো সিংহলের ভাগ্যলক্ষ্মী এখন ফিরে এসেছে। তার মানে আসন্ন যুদ্ধে সিংহল নিশ্চয়ই জয়ী হবে। হবেই, এ আমাদের সকলের বিশ্বাস। হ্যাঁ, এখন আমাদের বুকে বল আর ভরসা নিয়ে লড়াই করতে হবে। এই যুদ্ধে জয়ী হতে গেলে শুধুমাত্র পেশি শক্তিতে হবে না,
সঠিক রণকৌশল নিতে হবে, কারণ বকাটকরা অত্যন্ত শক্তিশালী। হ্যাঁ, রণকৌশল নিতে গেলে তো সেনাপতি মশাইয়ের সঙ্গে কথা বলা দরকার। সেনাপতি মশাইকে ডেকে পাঠানো হোক, ওনার সঙ্গে আমি বিশদভাবে আলোচনা করব। হ্যাঁ বাবা, তবে তাই হোক, সেনাপতি মশাইকে ডেকে পাঠাও। মহারাজ, তাহলে এ সভা এখানেই সমাপ্ত হোক। আমরা সেনাপতি মশাইয়ের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। এসো কোনা। দিদি, দিদি, খনা ফিরে এসেছে দিদি। কি বলছো কি তুমি? হ্যাঁ, তুমি কি বলছো সমৃদ্ধি? আমার আমার খনা ফিরে এসেছে? হ্যাঁ দিদি, আমি ঠিকই বলছি, খনা ফিরে এসেছে। আমার খনা কোথায় কোথায় এখন সে? খনা এখন রাজসভায় আছে, ও মহারাজের সাথে এখানেই আসছে। ঐশিকা, ঐশিকা দেখো, দেখো কে এসেছে। দিদি, দিদি একবার চেয়ে দেখো। কেন এভাবে চলে গেছিলে মা? কেন আমাকে তুমি কাঁদালে কদিন এভাবে? কেন কেন কেন? মা, আমি দুঃখিত, আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা। বিশ্বাস করো, বিশ্বাস করো মা, আমি এইভাবে তোমাকে কাঁদাতে চাইনি, এইভাবে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি মা, বিশ্বাস করো। তুমি জানো এই কদিন আমার কিভাবে কেটেছে? তুমি জানো? খনা, খনা, আমাকে কথা দাও, আমাকে কথা দাও যে তুমি আমাকে ছেড়ে এভাবে কখনো কোথাও যাবে না। আমাকে কথা দাও মা। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কোনোদিন কখনো আমি তোমাকে না বলে কোথাও যাব না, কোথাও না। আর একটি খারাপ সংবাদ আছে ঐশিকা। খারাপ সংবাদ? কি সংবাদ? সিংহলের উপর আক্রমণ শুরু হয়ে গেছে। জয়দ্রথ এখন সীমান্ত প্রান্তেই রয়েছে। ওখানকার অবস্থা কি খুবই শোচনীয়? যুদ্ধক্ষেত্রে যেরকম অবস্থা হয় সেরকমই। সে কি জয়দ্রথের কোনো বড় সড় বিপদ হবে না তো? ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন কোনো বড় বিপদ না হয়। কিন্তু যশোধরা যে... মা, কি হয়েছে? বলো মা, কি হয়েছে কি? না, আসলে যশোধরা যে কোনো মুহূর্তে সন্তান প্রসব করতে পারে, আর এই সময় জয়দ্রথ যুদ্ধক্ষেত্রে। তাহলে তো আমাদের ওখানে এক্ষুনি যাওয়া উচিত। হ্যাঁ খনা, আমাদের অবশ্যই যাওয়া উচিত, কিন্তু কিন্তু যশোধরা এখন কি অবস্থায় আছে তা তো আমি ঠিক জানি না। এসব নিয়ে আলোচনা করা এখন কোনো প্রয়োজন নেই। ঐশিকা, তুমি নিজে যশোধরাকে প্রাসাদে নিয়ে আসার ব্যবস্থা করো, আর দেখো যেন ওর সেবায় কোনো ত্রুটি না হয়। নিশ্চয়ই, আমি তা নিশ্চয়ই করব মহারাজ। আমি এখন তবে যাই। যুদ্ধক্ষেত্রে আমাদের কি অবস্থা তা আমার জানা প্রয়োজন।
সমৃদ্ধি, সমৃদ্ধি, তুমি যশোধরাকে প্রাসাদে আনো। ওর জন্য যা যা ব্যবস্থা করার তুমি তার সবকিছু। চমৎকার, সবকিছু কেমন সুন্দরভাবে মিলেমিশে গেল। খনাও ফিরে এলো। এরপর যশোধরার সন্তান প্রসবের পরে এই প্রাসাদে সবকিছু মিটে যাবে, তাই না? এসব কি বলছেন মাসুমা? কেন সমৃদ্ধি, যে ঘটনা ঘটেছে তাতে তো তুমি অত্যন্ত খুশি। কি বিষয়ে কথা বলছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। এতটা বোকা সেজে থাকার দরকার নেই সমৃদ্ধি, আমি কি কিছুই বুঝি না? এই দুঃসময় এখন এসব আলোচনা বন্ধ করুন, দয়া করে বন্ধ করুন। কেন বন্ধ করব? খনা সভায় সবার সামনে যা বলল তাকে বিশ্বাসযোগ্য? মাসুমা, আমি এমন কি অবিশ্বাস্য কথা বলেছি? সবটাই কাকতালীয়, তাই না খনা? তুমি নিখোঁজ হলে ঠিক সেই সময় যেই সময় চালুক্যদের সিংহলে আসার কথা। তারপর সংবাদ এলো চালুক্যদের হত্যা করা হয়েছে। আর কিভাবে যেন তুমিও সিংহলে ফিরে এলে। এটা কি বিশ্বাসযোগ্য খনা? কারো সিংহলে আসা বা হত্যা করার সঙ্গে আমার কোথাও যাওয়া বা ফিরে আসাকে আপনি এক সূত্রে গাচ্ছেন কিভাবে? গাঁথছি কারণ ঐশিকা আমাকে যতটা নির্বোধ ভাবে ততটা নির্বোধ আমি নই। খনা কিন্তু একা নিখোঁজ হয়নি, তার সাথে কৌরকীও নিখোঁজ হয়েছিল। তার মানে একটা সুপরিকল্পনা করে খনাকে নিখোঁজ করা হয়েছিল। আর এই সমস্ত কিছুর কাণ্ডারি হচ্ছে ঐশিকা। হ্যাঁ, ঐশিকা। কারণ নিজের মেয়েকে নিখোঁজ করার সময় সবথেকে নির্ভরযোগ্য ব্যক্তিকেই তার সাথে পাঠিয়েছিল, আর সেই নির্ভরযোগ্য ব্যক্তি হচ্ছে কৌরকী। তুমি সত্যি কথাটা বলো তো খনা, সভায় তুমি যা বললে সেটা ঠিক নয়। তোমার মধ্যে কোনো রাজনৈতিক পরিকল্পনা ছিল। সিংহলের সামনে এখন সমূহ বিপদ, আর এই সময় আপনাদের মনে আভ্যন্তরীণ রাজনীতির কথা আসছে? সিংহলের এই বিপদের জন্য দায়ী কে ঐশিকা? কে? তুমি। সিংহল রাজপরিবারের প্রতিটি সদস্য দেশের জন্য প্রাণ দিতেও প্রস্তুত। দেশকে সেবা করাই হচ্ছে তাদের প্রধান ধর্ম। তাই কোনোভাবে সিংহলের ক্ষতি করে এমন কোনো পরিকল্পনা করা তাদের পক্ষে সম্ভব নয়। আমার স্বামী, আমার কন্যা দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত, এ কথা আমি খুব ভালো করে জানি। তাই আমিও দেশের জন্য প্রাণ দিতে পিছপা হব না। এই সময় এই ধরনের নোংরা পরিকল্পনা আমরা আমাদের মনে স্থানও দিতে পারি না। ঠিক তাই। এখন আপনি দয়া করে আসুন, যাতে আমরা ঠান্ডা মাথায় ভাবতে পারি যে সিংহলের সাথে আমাদের এখন ঠিক কি কি করা উচিত।